2010 সালের অগস্ট মাস। দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল থেকে আকাশ ভেঙে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আমাদের বাড়িটা একটু অদ্ভুত ধাঁচের। দোতলায় একটা ফ্ল্যাটে আমি, আব্বু আর আম্মু থাকি, আর বাকিটা ব্যাচেলরদের কাছে ভাড়া দেওয়া হয়। সেদিন ছিল সরকারি আর গরমের ছুটি, তাই বাড়ির সব ভাড়াটিয়ারা যে যার গ্রামে চলে গিয়েছিল। ঠিক একই সময়ে আমার আব্বু আর আম্মুকেও একটা বিশেষ প্রয়োজনে 2 দিনের জন্য গ্রামে যেতে হয়। পুরো বিশাল বাড়িতে আমি তখন একদম একা। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির শব্দটা যেন আরও রহস্যময় হয়ে উঠতে লাগল। বাড়িতে কেউ নেই। চারিদিকের নিস্তব্ধতা আমাকে এক অদ্ভুত অসহায়ত্বের দিকে ঠেলে দিচ্ছিল। ভয় কাটাতে আমি আমার বন্ধু ইয়াসিমকে ফোন করলাম রাতে আমার সাথে থাকার জন্য। ও জানালো ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছেন, তাই জানাজার নামাজ শেষ করে আসতে ওর একটু দেরি হবে। আমি ভাবলাম ততক্ষণ একা থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ইয়াসিনের জন্য অপেক্ষা করতে করতে রাত তখন প্রায় 11:30। পেটে প্রচণ্ড ক্ষুধা অনুভব করায় আমি রান্নাঘরে গেলাম রাতের খাবার গরম করতে। এক এক করে খাবারগুলো গরম করছি, ঠিক সেই সময় হঠাৎ করেই পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে গেল। রান্নাঘরের সব কটা জানালা খোলা ছিল। জানলা দিয়ে আসা হালকা ঝাপসা চাঁদের আলোয় পুরো ঘরটা এক ভৌতিক অন্ধকারে ঢেকে গেল। হাতের কাছে কোনো টর্চ নেই, মোবাইলটাও অন্য রুমে রয়ে গেছে। আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি আর ভাবছি ইয়াসিম কখন আসবে। ঠিক সেই মুহূর্তেই আমার চোখ গেল রান্নাঘরের এক কোণায়। সেই দৃশ্যটা মনে পড়লে আজও আমার রক্ত হিম হয়ে আসে। আমি দেখলাম রান্নাঘরের সেই অন্ধকার কোণে কেউ একজন হাঁটু গেড়ে মাথা নিচু করে কুজুজো হয়ে বসে আছে। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল তার পরনে কুচকুচে কালো রঙের একটা পোশাক। এক তীব্র ভয় আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে হয়তো এটা আমার হ্যালুসিনেশন হচ্ছে। সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম যদি ওটা উধাদাও হয়ে যায়। গল্পের এই চরম উত্তেজনার মুহূর্তে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি এমন রোমহর্ষক আর সত্য ঘটনার ভিডিও নিয়মিত পেতে চান, তবে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সামনে এগিয়ে যেতে অনেক বেশি সাহস যোগাবে। কিন্তু কাশি দেওয়ার পর যা ঘটল তা আমি স্বপ্নেও ভাবিনি। কাশি দেওয়ার সাথে সাথেই সেই মূর্তিটি ধীরে ধীরে তার মাথা উঁচু করল। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। তার সেই চাহনিতে ছিল চরম ক্রোধ, যেন আমি সেখানে গিয়ে মস্ত বড় কোনো ভুল করে ফেলেছি। 8 থেকে 10 সেকেন্ড আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছিল ওটা এখনই উঠে এসে আমার গলা টিপে ধরবে। প্রাণের ভয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এরপর যা শুরু হলো তা কোনো সাধারণ ভয়ের চেয়েও বেশি কিছু ছিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে দৌড়ে মেইন দরজার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে আমি বারবার ঘুরে ফিরে সেই একই রান্নাঘরেই ফিরে আসছিলাম। মেইন দরজাটা যেন আমার কাছ থেকে গায়েব হয়ে গেছে। 3-4 বার এভাবে পাগলের মতো ছোটাছুটি করার পরও আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর প্রতিবার ফিরে আসার পর দেখছিলাম সেই কালো মূর্তিটি একইভাবে মাথা উঁচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। এক অদৃশ্য মায়ার জালে আমি যেন বন্দী হয়ে পড়ছিলাম। ঠিক যখন আমার জ্ঞান হারানোর মতো অবস্থা, তখনই হুট করে বাইরের দরজায় আওয়াজ হলো, নাইম, দরজা খোল। ওটা ইয়াসিনের কণ্ঠ ছিল। সেই ডাক শোনা মাত্রই যেন চারপাশের সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, আর ইয়াসিনকে সামনে দেখে মনে হলো আমি নতুন জীবন ফিরে পেয়েছি।
সেই রাতে ইয়াসিনকে আমি কিছুই বলিনি, পাছেও ভয় পেয়ে আমাকে ফেলে চলে যায়। কিন্তু এরপর টানা কয়েকদিন আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম। আজও আমি একা অন্ধকারে থাকতে পারি না। সেই রান্নাঘরের কোণে বসে থাকা কালো মূর্তিটার জল জলে রাগী চোখ দুটো আমার স্মৃতির পাতায় চিরদিনের জন্য গেঁথে